27 অক্টোবর 2024 তামিলনাড়ুর ভিলুপুরাম। আকাশ থেকে যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরছে। একবার ভাবুন তো, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের এই ভয়াবহ গরম, কিন্তু সেদিকে কারো যেন কোনো ভ্রুক্ষেপই নেই। বিক্রমণ্ডী ময়দানে ততক্ষণে জড়ো হয়ে গেছেন 3 লাখেরও বেশি মানুষ, চারদিকে শুধু লাল আর হলুদ পতাকার এক বিশাল সমুদ্র। ঠিক তখনই সাদা শার্ট পরা একজন মানুষ হালকা দৌড়ে মঞ্চে উঠলেন, আর মুহূর্তের মধ্যে লাখো মানুষের গর্জনে ফেটে পড়ল পুরো ময়দান। আচ্ছা, কে এই মানুষটি? সাধারণ কেউ নন, তিনি তামিল সিনেমার বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টার থলপতি বিজয়। দশকের পর দশক ধরে তামিল রাজনীতিতে এমন জনসমুদ্র কিন্তু খুব কমই দেখা গেছে। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই বিষয়টিরই গভীরে যাব। থলপতি বিজয়ের রাজনৈতিক উত্থানের আসল গল্পটা আসলে কি? রূপালী পর্দার সে চিরচেনা হিরো কিভাবে রাজনীতির এক চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ময়দানে এসে পা রাখলেন? তার এই বিশাল জনসমর্থনের পেছনের আসল কাহিনীটাই বাকি। চলুন একদম মূল তথ্য আর উপাত্তের ভিত্তিতে পুরো ঘটনাটি ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি। শুরুতেই চলুন 3 লাখ এবং 41 এই দুটি সংখ্যার প্রবল বৈপরীত্য একবার একটু লক্ষ্য করি। একদিকে ভিলুপুরামের ওই বিশাল জনসভায় 3 লাখ মানুষের উন্মাদনা, যা প্রমাণ করে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু অন্যদিকে রাজনীতি যে মাঝে মাঝে কতটা নির্দয় হতে পারে, 41 সংখ্যাটি ঠিক তারই একটা রূঢ় বাস্তব। এই সংখ্যাটি আমাদের মনে করিয়ে দেয় মাত্র কিছুদিন পরের, অর্থাৎ সেপ্টেম্বর 2025-এর কারোর র্যালির সেই মর্মান্তিক ট্র্যাজেডির কথা। কারুর র্যালির ঘটনাটি যে কোনো নবাগত রাজনৈতিক দলের জন্যই এক বিশাল বড় ধাক্কা। প্রশাসনের তরফ থেকে সেখানে মাত্র 10,000 মানুষের জমায়েতের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বিজয়ের টানে সেখানে উপস্থিত হয় প্রায় 27,000-এর বেশি মানুষ। স্বয়ং বিজয় সেখানে পৌঁছাতে 6 ঘণ্টা দেরি করে ফেলেন। তীব্র ভিড়ের মধ্যে হঠাৎ মঞ্চ থেকে একটি শিশু হারিয়ে যাওয়ার গুজব ছড়ায়, আর এর ফলেই শুরু হয় এক ভয়াবহ পদদলন। মারা যান 41 জন মানুষ। পুরো দেশের মিডিয়া এবং ক্ষমতাসীন স্ট্যালিন সরকার বিজয়ের রাজনৈতিক দক্ষতা নিয়ে স্বভাবতই তীব্র সমালোচনা শুরু করে। তবে বিজয় খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে গভীর সমবেদনা জানান এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেন। তামিলনাড়ুর সিনেম্যাটিক পলিটিক্স বা তামিলনাড়ুর সিনেমা নির্ভর রাজনীতি। চলুন একটু জুম আউট করে তামিল রাজনীতির এই বৃহত্তর প্রেক্ষাপটটি বোঝার চেষ্টা করি। একজন অভিনেতার ডাকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এত মানুষ কেন জড়ো হয়? এই উত্তরটা লুকিয়ে আছে দ্রাবিড় রাজনীতির 1 শতাব্দীর ইতিহাসে। 1916 সালে গঠিত হয় জাস্টিস পার্টি, যা ছিল মূলত ব্রাহ্মণবাদের বিরুদ্ধে দলিত পিছিয়ে পড়া মানুষদের একটি সামাজিক ন্যায়ের আন্দোলন। এরপর ইভি রামাসামি পেরিয়ারের হাত ধরে এই আন্দোলন আরও বেগবান হয় এবং 1944 সালে জন্ম নেয় দ্রাবিদার কাজাগাম বা ডিকে। আচ্ছা, এরপর কি হলো? 1949 সালে CN আন্নাদুরাই মতবিরোধের জেরে সেই ডিকে থেকে বেরিয়ে তৈরি করেন ডিএমকে। আর পরবর্তীতে 1977 সালে ডিএমকে থেকে বেরিয়ে তামিল সুপারস্টার এমজি রামচন্দ্রন বা এমজিআর এর দল AIADMকে প্রথমবারের মতো নির্বাচনে বিপুল জয়লাভ করে। তার মানে বুঝতে পারছেন তো, তামিলনাড়ুতে সিনেমা এবং সরকার ব্যবস্থা একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এম করুণানিধি তামিলনাড়ুর প্রথম সফল মুখ্যমন্ত্রী হওয়ার আগে পরাশক্তির মতো 50টিরও বেশি সুপারহিট সিনেমার সংলাপ লিখেছেন। এরপর এমজিআর, যিনি অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হন। জানেন, তার মৃত্যুতে পুরো রাজ্য এমন হাহাকার পড়েছিল যে বহু অনুরাগী বিষ খেয়ে বা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। আর এই এমজিআরের হাত ধরেই রাজনীতিতে এন্ট্রি নেন জয়ললিতা, যিনি ছিলেন একসময় দাপুটে অভিনেত্রী এবং পরবর্তীতে রাজ্যের টানা 6 বারের মুখ্যমন্ত্রী। দ্য রাইজ অফ থলপতি। ঐতিহাসিক এই প্রেক্ষাপটটি মাথায় রেখে এবার চলুন ফোকাস করা যাক আমাদের মূল বিষয়ে, জোসেফ বিজয় চন্দ্রশেখরের রাজনৈতিক উত্থানের দিকে। তবে সামনে এগোনোর আগে এই দুটি শব্দ একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। থলপতি একটি তামিল শব্দ, যার আক্ষরিক অর্থ হল সেনাপতি বা লিডার। দর্শকরাই তাকে ভালোবেসেই উপাধি দিয়েছেন। আর টিভিকে বা তামিনাগা ভিক্টরি কাজাগম হল বিজয়ের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম। তার পুরো রাজনৈতিক ব্র্যান্ডিং মূলত এই শব্দগুলোর ওপরই দাঁড়িয়ে আছে। বিজয়ের এই সিনেম্যাটিক যাত্রার গ্রাফটা কিন্তু বেশ চমকপ্রদ। 1984 সালে মাত্র 10 বছর বয়সে নিজের পরিচালক বাবার ভেট্রি সিনেমায় তার প্রথম অভিষেক ঘটে। এরপর 2004 সালে আসে সেই টার্নিং পয়েন্ট, গিল্লি। তামিল সিনেমার ইতিহাসে এটিই প্রথম ছবি যা 50 কোটি টাকা আয় করে তাকে একেবারে সুপারস্টারে তকমা এনে দেয়। এরপর কাত্থির মতো সিনেমায় কৃষকদের অধিকার নিয়ে কাজ করা এবং সবশেষে 2023 সালে তার অভিনীত লিও বক্স অফিসে 600 কোটিরও বেশি ব্যবসা করে। ভাবা যায়? তার সিনেমাগুলো সবসময় তামিল সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনের সাথে গভীরভাবে যুক্ত, যা তাকে রজনীকান্ত বা কমল হাসানের মতো কিংবদন্তিদের শূন্যস্থানে খুব সহজেই বসিয়ে দিয়েছে। ফ্যামিলি ফিউডস অ্যান্ড ফ্যান ক্লাবস। কিন্তু বিজয়ের এই রাজনৈতিক যাত্রাটা মোটেও ফুলের বিছানো কোনো পথ ছিল না।
একটা সাধারণ ফ্যানবেস কিভাবে ধীরে ধীরে বড়সড় রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়, বিজয়ের জার্নিটা তার একটা পারফেক্ট উদাহরণ। 2009 সালে তিনি তৈরি করেন তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম। এই সংগঠনটি এতটাই শক্তিশালী ছিল যে 2011 সালের নির্বাচনে এটি জয়ললিতার AIADMK-কে সরাসরি সমর্থন দেয় এবং তারা বিপুল ভোটে জয়ীও হয়। কিন্তু আসল ড্রামা শুরু হয় 2020 সালে। তখন বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর বিজয়ের নাম এবং ওই ফ্যান ক্লাবের পরিচিতি ব্যবহার করে অল ইন্ডিয়া থলপতি বিজয় মাক্কালিয়াক্কাম নামে রীতিমতো একটি রাজনৈতিক দলের নিবন্ধন করে বসেন। আর এখানেই ঘটে এক চরম নাটকীয় ঘটনা। যে বাবা মা তাকে সিনেমায় এনেছিলেন 2021 সালের সেপ্টেম্বরে, বিজয় খুদ সেই বাবা মায়ের বিরুদ্ধেই মাদুরাই আদালতে একটি FIR দায়ের করেন। মোট 11 জনের বিরুদ্ধে করা এই মামলায় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তার পিতা তার নামের সম্পূর্ণ অপব্যবহার করছেন। এই চরম আইনি চাপের মুখে পড়ে বাধ্য হয়ে তার বাবা শেষ পর্যন্ত সেই দল ভেঙে দিতে বাধ্য হন। নিজের রাজনৈতিক পরিচয় এবং ভবিষ্যতের কন্ট্রোল নিজের হাতে রাখতে বিজয় যে কতটা কঠোর সিদ্ধান্ত নিতে পারেন, এটা কিন্তু তারই একটা বড় প্রমাণ। দ্য আইডিওলজি অফ টিভিকে, পারিবারিক দ্বন্দ্বের এই তিক্ত পর্ব তো গেল। এবার আসা যাক টিভিকে এর মূল মতাদর্শ বা রাজনৈতিক দর্শনে। 2024 সালের ফেব্রুয়ারিতে মহাসমারোহে যাত্রা শুরু করা এই দলটির দলীয় পতাকায় আপনি দেখতে পাবেন মেরুন এবং হলুদ রঙের দারুণ একটা কম্বিনেশন। এর সাথে রয়েছে মুখোমুখি দুটি হাতি এবং ঠিক মাঝখানে ঐতিহ্যবাহী তামিল ভাগাই ফুল। এটি মূলত বিজয়ের রাজনৈতিক যাত্রার এক নতুন এবং বেশ আকর্ষণীয় ভিজুয়াল ব্র্যান্ডিং, যা তামিল ঐতিহ্যের সাথে একেবারে গভীরভাবে সংযুক্ত। দলটির মূল মতাদর্শ ঘাটলে দেখা যায় এটি স্পষ্টতই একটি বাম ঘেঁষা আদর্শের ওপর ভিত্তি করে তৈরি। এদের মূল ফোকাস হল ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা জানেন? দলটি দ্রাবিড় আন্দোলনের রূপকার পেরিয়ারের দেখানো পথে চলার কথা বললেও পেরিয়ারের বিখ্যাত নাস্তিকতার নীতিকে তারা কিন্তু সম্পূর্ণভাবে বাদ দিয়েছে। তার মানে এটি বিজয়ের একটি অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ। এর মাধ্যমে তিনি দ্রাবিড় মতাদর্শের ভোটও টানতে চাইছেন, আবার আস্তিক বা ধর্মপ্রাণ ভোটারদেরও কোনোভাবেই দূরে ঠেলতে চাইছেন না। এক ঢিলে দুই পাখি আর কি। ক্যান বিজয় উইন তামিলনাড়ু? অর্থাৎ বিজয় কি সত্যি তামিলনাড়ু জিততে পারবেন? আবেগ আর উন্মাদনার বাইরে গিয়ে যদি আমরা রাজনৈতিক হিসাব নিকাশের চরম বাস্তবতার দিকে তাকাই, তবে ছবিটা কিন্তু বেশ কঠিন। খবর শোনা যাচ্ছে যে ভারতের অন্যতম সেরা নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টিম বিজয়ের জন্য রণকৌশল তৈরি করছে। কিন্তু একটা ছোট তুলনা করলেই বিষয়টি বুঝতে বেশ সুবিধা হবে। প্রশান্ত কিশোরের নিজের দল জনসুরাজ সম্প্রতি বিহারে 0টি আসন পেয়েছে। অন্যদিকে তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গড়তে বা সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজয়ের প্রয়োজন অন্তত 118টি আসন। বুঝতেই পারছেন, এটি একটি গাণিতিক পাহাড়, যা শুধু আবেগের জোরে ডিঙানো মোটেও সহজ কোনো কাজ নয়। আর এই পাহাড় টপকানোর পথে তাদের ঠিক সামনেই শক্ত এক দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে এই 169 নম্বরটি। 2021 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের নেতৃত্বাধীন DMK জোট এই 169টি আসন জিতেছিল। বিজয়ের দল তামিলনাড়ুর সবকটি আসনে লড়ার এবং সরকার গড়ার সাহসী ঘোষণা দিলেও দশক ধরে শিকড় গেড়ে থাকা শাসক দলের এই শক্তিশালী ভিত্তির বিরুদ্ধে লড়াটা টিভিকে এর জন্য নিঃসন্দেহে এক বিশাল বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তাহলে আজকের এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্নই কিন্তু আমাদের সবার ভাবনার জন্য রয়ে যায়। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী কি সত্যি আবারও একজন সিনেমাটিক সুপারস্টার হতে চলেছেন? 1977 সালে এমজিআর যা করে দেখিয়েছিলেন, ইতিহাস কি আবারও সেই অভাবনীয় ঘটনার পুনরাবৃত্তি দেখবে? নাকি বাস্তব রাজনীতির এই কঠিন পিচে সিনেমার এই অপ্রতিরোধ্য হিরো শেষমেশ মুখ থুবড়ে করবেন? এই প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য আমাদের শুধু সময়ের অপেক্ষাই করতে হবে।